স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে তাপ। তাপ খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। আজকে আমরা এই তাপ সম্পর্কে, তাপ কি সেটা সম্পর্কে জানবো, তাপের প্রসারণ সম্পর্কে জানবো এবং দৈনন্দিন জীবনে তার একটা উদাহরণ আমরা নিয়ে নেব। তারপরে জানবো বৃহত্তম তাপ সম্পর্কে এবং সবশেষে আমরা জানবো তাপীয় প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে। শুরু করছি আমরা। তাপ কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি এবং বিভিন্ন ধরনের যে শক্তি রয়েছে, যেমন আলোক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, এই শক্তিগুলোর কারোই কিন্তু কোনো ভর নেই। শক্তির কোনো ভর হয় না, তার ওজন হয় না, কিন্তু তারা ইন্দ্রিয় গ্রাহ্য, তাদেরকে আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। আলো শক্তি আমাদের দেখতে সাহায্য করে, শব্দ শক্তি আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, সেরকম তাপ শক্তি আমাদের শরীরে প্রবেশ করলে শরীর উত্তপ্ত হয়ে যায় এবং তাপ শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়। ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে নিচ্ছি। তোমাদের মধ্যে কে কে বলতে পারবে, আমার হাতে একটা মোবাইল রয়েছে, কেউ কি বলতে পারবে মোবাইলটা দেখে যে এর লাইটটা জ্বলছে কি জ্বলছে না? দেখো দেখি ভালো করে। এবার বলো কে কে বলতে পারছো লাইট জ্বলছে কি জ্বলছে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। লাইট আমি যখন সরিয়ে নিচ্ছি তখন বোঝা যাচ্ছে না লাইটটা জ্বলছে কি জ্বলছে না, কিন্তু যখনই আমি রেখে দিলাম তখন ঠিক বুঝতে পারা যাচ্ছে যে লাইটটা নিশ্চয়ই জ্বলছে। এর দ্বারা কি বোঝা গেল? আলোক শক্তি, আলোটাকে আমরা দেখতে পারি না, কিন্তু আলো যেখানে পড়ছে, আলো আমাদের দর্শনের অনুভূতিটা জাগাচ্ছে। সেরকম ভাবে শব্দ শক্তি, আমি কথা বলছি, আমার শব্দটা মুখ থেকে তৈরি হয়ে সেটা গলার মধ্যে তৈরি হয়ে সেটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু সেই শব্দ শক্তিটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শব্দ শক্তির ফলে আমাদের কানের শ্রবণের অনুভূতি যাচ্ছে। একইভাবে তাপ শক্তির কোনো নিজস্ব ভর নেই, ওজন নেই, কিন্তু তাপ যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন শরীরটা উত্তপ্ত হয়ে যায়, আর তাপ যখন বেরিয়ে যায় তখন শরীরটা ঠান্ডা হয়ে যায়। শুধু শরীর বলে নয়, তাপ শক্তির ডেফিনেশনই হচ্ছে সেটাই, যে যখন কোনো বস্তু তাপ গ্রহণ করে তখন তার উষ্ণতাটা বেড়ে যায়। উষ্ণতা হচ্ছে তার বহিঃপ্রকাশ। উষ্ণতা কিন্তু তাপ আর উষ্ণতা এক নয়, তোমরা এর আগেও অনেকবার পড়েছো। উষ্ণতা হচ্ছে তাপের একটা বহিঃপ্রকাশ। যখন তাপ শরীরে ঢোকে বা কোনো একটা বস্তুর মধ্যে ঢোকে তখন তার উষ্ণতাটা বেড়ে যায়, আর যখন তাপ বেরিয়ে যায় তখন তার উষ্ণতাটা কমে যায়। আমরা দৈনন্দিন জীবনে আমরা কথা বলার সময় আমরা বলি যে বরফে হাত দিলে হাতটা ঠান্ডা হয়ে যায়। তার কারণটা কি? যে বরফের ঠান্ডাটা আমাদের শরীরে ঢুকে যায়। এটা কিন্তু ভুল কথা, বরফের ঠান্ডা কখনো ঢোকে না। আসলে কি হয়, যখন আমরা বরফে হাত দিই, তাপের নিয়মই হচ্ছে যে যখন দুটো বিভিন্ন তাপমাত্রার বস্তু পাশাপাশি রাখবো তখন কি হবে, যে গরম তাপমাত্রার বস্তু থেকে তাপ ঠান্ডা তাপমাত্রার বস্তুতে প্রভাবিত হবে। যদি দুটো আলাদা তাপমাত্রার বস্তু রাখা হয়, মনে করো দুটো বস্তুকে আমরা পাশাপাশি রাখতেছি, দুটো তাপমাত্রা, সেটার তাপমাত্রা হচ্ছে, আমি একটা উদাহরণ নর্মাল নিয়ে নিই, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দুটো যখন পাশাপাশি রাখবো, যার তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ প্রবাহিত হবে, হিট প্রবাহিত হবে। সুতরাং এই দুটো বস্তু রাখা ছিল, এটার তাপমাত্রা হচ্ছে 10, এর তাপমাত্রা 50। যখন দুটো পাশাপাশি রাখবো, সবসময় মনে রাখবে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না উভয়ের তাপমাত্রাটা সমান হয়। সুতরাং আমরা যে আগের এক্সাম্পলে আসতেছি, বরফে হাত দিলে হাতটা ঠান্ডা কেন হয়? আমরা বলি যে বরফ থেকে ঠান্ডাটা আমাদের শরীরে প্রবেশ করলো, সেটা কিন্তু কোনোদিনই না। বরফ থেকে ঠান্ডা আমাদের শরীরে প্রবেশ করে না, বরং বরফের সঙ্গে যখন আমরা হাতটা টাচ করি, হাতের টেম্পারেচারটা বরফের টেম্পারেচার থেকে বেশি হওয়ার জন্য হাতের থেকে তাপ বরফে সঞ্চারিত হয়, এবং যেহেতু আমাদের হাত তাপটাকে ছেড়ে দিচ্ছে, সুতরাং আমাদের হাতে ঠান্ডা অনুভব হয়। তাপ যখন বেরিয়ে যায় তখন ঠান্ডার অনুভব হয়। সুতরাং তাপ সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তাপ এক ধরনের শক্তি। আচ্ছা, এরপরে আমরা আসবো তাপীয় প্রসারণ সম্পর্কে। এর আগেও আমরা একটা ভিডিওতে জেনেছি যে বিভিন্ন ধরনের যে পদার্থ, তাদের মধ্যে যে অণুগুলো থাকে, সেই অণুগুলো সবসময় কম্পমান অবস্থায় রয়েছে। এটা আমি এর আগেরও একটা ভিডিওতে বলেছিলাম যে তারা খুব ছোট ভাবে কম্পন করে যাচ্ছে, সবসময় তাদের মধ্যে একটা কম্পনের অবস্থা রয়েছে। এটা তাপগতিবিদ্যার সূত্র বলে যে পদার্থের অণুগুলো সবসময় কম্পমান অবস্থায় রয়েছে। ইনফ্যাক্ট এই কম্পমান অবস্থায় হচ্ছে তার তাপীয় অবস্থা। এবার যখন আমরা তাপ দেই এর মধ্যে,
তখন কি হয়, এই কম্পনের মাত্রাটা বেড়ে যায়। তাপ প্রয়োগ করলে কম্পনের মাত্রাটা বেড়ে যায়, তার ফলে কি হয়, বস্তুটার প্রসারণ ঘটে। সেটা কঠিন হোক, তরল হোক বা গ্যাস হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটা গ্যাসের ক্ষেত্রে, প্রতিটা পদার্থের ক্ষেত্রেই অণুগুলো কম্পমান অবস্থায় রয়েছে। যখন আমরা হিট প্রদান করব তখন সেই কম্পনের মাত্রাটা বাড়বে, এবং কম্পনের মাত্রা বাড়লে তার একটা প্রসারণ করবে। এটা হচ্ছে তাপীয় প্রসারণ। এবার তাপীয় প্রসারণের পরে আমরা আসছি তাপীয় প্রসারণের দৈনন্দিন জীবনে কয়েকটা প্রয়োগ। ফর এক্সাম্পল, আমরা অনেকের বাড়িতে দেখেছি যে একটা কাঁচের বোতলের উপরে ধাতব ছিপি রয়েছে, হয়তো সেটা বহুদিনের পুরানো এবং সহজে খোলা যাচ্ছে না। তো তার জন্য আমরা কি করি, সেই ছিপিটাকে আমরা গরমে একটু হিট করে নিই। হিট করে নিলে কি হয়, সেই ছিপিটা প্রসারণ ঘটে, আলগা হয়ে যায় এবং ছিপিটাকে সহজে খোলা যায়। তারপরে উদাহরণ হচ্ছে, গ্রামের দিকে দেখা যায়, আজকাল অবশ্য দেখা যায় না, তবুও তোমরা হয়তো টিভিতে দেখেছো, গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির যে কাঠের চাকাটা থাকে তার নিচের দিকে লোহার একটা ব্লেড পড়ানো থাকে, তো সেই চাকাটাকে সুরক্ষা দেওয়ার জন্য, চাকাটা যাতে অনেকদিন চলে। তো সেই লোহার ব্লেডটা কি করে পড়ানো হয়, লোহার ব্লেডটা প্রথমে গরম করে নেওয়া হয়। গরম করলে লোহার ব্লেডের সাইজটা বেড়ে যায়, তারপরে সেটাকে চাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে যখন ঠান্ডা করা হয় তখন সেই লোহার ব্লেডটা একদম ওই গরুর গাড়ির চাকা বরাবর একদম আঁকড়ে ধরে নেয়। তৃতীয় এক্সাম্পল রয়েছে হচ্ছে রেল লাইনের মাঝের ফাঁক। তোমরা দেখবে, এটা ভালোভাবে অবজার্ভ করবে, যখন তোমরা প্ল্যাটফর্মে ট্রেন ধরতে যাবে তখন দেখবে যে ট্রেনের যে লম্বা যে রেলগুলো রয়েছে, সেই রেলের লাইনের মাঝখানে ছোট ছোট ফাঁক দেওয়া থাকে, খুব সামান্য একটু ফাঁক থাকে। এই ফাঁকটা তোমরা অবজার্ভ করবে যখন তোমরা পরে কোনো ট্রেনে চড়বে, তখন দেখবে ছোট্ট একটা ফাঁক দেওয়া থাকে। এটা ইচ্ছা করে সে ফাঁকটা রাখা থাকে রেল লাইনের মাঝখানে। এবার তোমরা ভাবছো সেই ফাঁকটা কেন রাখা হয়, সেটা এই কারণে রাখা হয় যে রেলের যে গাড়িটা, তার বিশাল বড় ওজন রয়েছে, এবং যখন গরমের দিনে গাড়ি চলে তখন সেই রেলের চাকার সঙ্গে সেই লাইনের সংঘর্ষে বা রোদের তাপে সেই লাইনের প্রসারণ ঘটতে পারে, এবং প্রসারণ ঘটলে কি হবে, বিশাল লম্বা লাইন, সেটা প্রসারণ ঘটলে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং সেক্ষেত্রে কি হয়, রেল দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য ইচ্ছা করেই বেশ কিছু দূর লাইনের মাঝে মাঝে ছোট ছোট একটা গ্যাপ দেওয়া থাকে, যাতে প্রয়োজন মতো সেটা গরমে প্রসারিত হতে পারে, আবার ঠান্ডা পড়লে আবার সেটা সংকুচিত হতে পারে, এবং তার জন্য রেল লাইন ব্যাক আপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে আসছে হচ্ছে খুবই একটা নর্মাল অবজারভেশন, আমরা দেখি যে মোটা কাঁচের পাত্রে গরম জল দিলে সেটা ফেটে যায়। এই জন্য বাড়ির যারা বড় মায়েরা বা মা বোনেরা, তারা কি বলে যে মোটা কাঁচের পাত্রে গরম জল দিতে নেই। তার কারণটা কি বলতো, মোটা কাঁচের পাত্রে ভিতরে যখন আমরা গরম জলটা দেই তখন কি হয়, স্বাভাবিকভাবেই তাপের প্রসারণ ঘটে, তো ভিতরের জায়গাটা প্রসারিত হয়ে গেল, কিন্তু বাইরের দিকে সেই প্রসারণটা হয়নি। কাঁচের পাত্র, ছবি আগে দেখিয়ে দিচ্ছি, মনে করো নিচে খুব মোটা রয়েছে, একটা মোটা কাঁচ পাত্র রয়েছে, এখানে গরম জল দিলাম। গরম জল দিলে কি হয়, এই মোটা কাঁচ পাত্রে গরম জল যখন পড়ে তখন ভিতরের সাইডটা প্রসারিত হয়ে যাচ্ছে, অথচ বাইরের দিকটা প্রসারিত হয় না। মনে রাখবে, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী। সুতরাং এই যে তাপটা, যেটা ভিতরের গরম তাপটা, সেটা কিন্তু বাইরে যেতে পারলো না। এর ফলে কি হয়, অসমান প্রসারণ হয়। হ্যাঁ, ভিতরেরটা বেশি প্রসারিত হয়ে গেল, অথচ বাইরেরটা প্রসারিত হতে পারলো না। এই অসমান প্রসারণের জন্য কাঁচ পাত্রটা ভেঙে যায়। পাতলা কাঁচের পাত্রে কিন্তু সেই ব্যাপারটা হয় না, মোটা কাঁচের পাত্রে এই জন্য সাবধানে গরম জল ঢালতে নেই, ইনফ্যাক্ট খুব ঠান্ডা জল ঢালতে নেই। এটা মনে রাখবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে মোটা কাঁচ পাত্রে খুব গরম জল ঢাললেও যেমন ভাঙার সম্ভাবনা থাকে, খুব ঠান্ডা বরফ দিলেও কিন্তু সেই ভাঙার সম্ভাবনা, একই সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, যাই হোক, আমাদের এই উদাহরণগুলো জানা হলো। এরপরে আমরা আসবো হচ্ছে দ্বিধাতব পাতের সম্পর্কে। দ্বিধাতব পাত একটা খুবই একটু পুরানো অ্যাপ্লিকেশন। বিভিন্ন ধরনের কাজে এটাকে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার জন্য, থার্মোস্ট্যাট তৈরি করার জন্য, বা অগ্নি নির্বাপক যন্ত্র বা অ্যালার্ম জাতীয় জিনিসপত্র বানানোর জন্য এই ধাতব পাতের ব্যবহার করা হতো। তো এই ধাতব পাতটা কি, আসলে দুটো আলাদা ধাতুর পাত কোনো শক্ত রিবেট দিয়ে আটকানো থাকে আর কি। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। মনে করো এখানে একটা পিতলের, একটা সাইডে পিতল রয়েছে, একটা সাইডে লোহা রয়েছে, দুটোকে শক্ত কোনো আমরা রিবেট দিয়ে আটকে এভাবে নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে এটা স্ট্রেট থাকবে, নর্মাল রুম টেম্পারেচারে এটা হচ্ছে স্ট্রেট থাকবে,
এরপরে যখন আমরা টেম্পারেচার বাড়ানো শুরু করবো এই ধারক পাতের মধ্যে, টেম্পারেচার বাড়ালে এটা এইভাবে বেড়ে যাবে। তার কারণটা কি? কারণটা হলো পিতল এবং লোহা এরা বিভিন্ন বিভিন্ন তাপমাত্রায় এদের ভিন্ন ভিন্ন প্রসারণ ঘটে। পিতলের প্রসারণটা বেশি ঘটে তাপমাত্রা বাড়লে, এবং লোহার প্রসারণটা তাপমাত্রা বাড়লে কম প্রসারিত হয়। সুতরাং যখন আমরা এই বস্তুটাকে তাপ দিব তখন ন্যাচারালি পিতলের প্রসারণ বেশি হওয়ার জন্য এইভাবে বেঁকে যাবে। আবার যদি উল্টাটা করি, ঠান্ডা করে দিই, রুম টেম্পারেচারে ঠান্ডা করে দিলে কি হবে? জাস্ট উল্টা এভাবে বেঁকে যাবে। লোহার পিতলের সংকোচনটা বেশি হবে, লোহার সংকোচনটা কম হবে, সুতরাং ঠান্ডা দিলে এইভাবে বেঁকে যাবে। ধাতব পাতের থেকে আমরা খুব ভালো জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কি যে ভিন্ন ভিন্ন পদার্থের প্রসারণ ভিন্ন ভিন্ন হয়। এই ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভিন্ন ভিন্ন প্রসারণ, এই ব্যাপারটা জানার জন্য আমরা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে গুণাঙ্ক, তাপীয় প্রসারণ গুণাঙ্ক। ভিন্ন ভিন্ন পদার্থে তাপীয় প্রসারণ গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। তো এখন আমাদের ডিসকাশন করবো আমরা এই জিনিসটাই, তাপীয় প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে, এবং আমরা ডিটেলসে রৈখিক গুণাঙ্ক সম্পর্কেই জানবো। একটা জিনিস আমরা বলে রাখি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা রৈখিক গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটাই জিনিস দেখতে পারি। কিন্তু যখন কঠিন থেকে আমরা তরলে চলে আসবো এবং বা গ্যাসে চলে আসবো, তরল বা গ্যাসের কিন্তু নিজস্ব আকার নেই, তাদের আয়তন রয়েছে। এই জন্য যখন তরল এবং গ্যাস সম্পর্কে আমরা পড়বো, তখন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের রৈখিক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কোনো ব্যাপার নেই। শুধু তরল ও গ্যাসের ক্ষেত্রে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানলেই হবে। তো আমরা বর্তমান ভিডিওতে আমরা শুধুমাত্র কঠিন পদার্থের রৈখিক গুণাঙ্ক সম্পর্কে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে ভালোভাবে জানবো, এবং তার থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে ব্যাপারগুলো ভালোভাবে নিজের থেকে বুঝতে পারবো। যাই হোক, চলে আসছি আমরা হচ্ছে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে। আচ্ছা, তার আগে আমরা একটা জেনে নিই। মনে করো আমার কাছে একটা দণ্ড দেওয়া রয়েছে, সে একটা লোহার দণ্ড রয়েছে, একটা এক্সাম্পল হিসেবে একটা লোহার দণ্ড রয়েছে। সেই লোহার দণ্ডকে যদি আমরা হিট দিই তাহলে কি হবে? ন্যাচারালি তার প্রসারণ ঘটবে। তো লোহার দণ্ডকে হিট দিলে তার প্রসারণ ঘটবে। প্রশ্নটা আমার এই যে, মনে করো দুটো আলাদা আলাদা মাপের লোহার দণ্ড নিলাম। সে আমি এটা মুছে দিচ্ছি, এদিকের কাজ আমার হয়ে গিয়েছে। মনে করো দুটো লোহার দণ্ড নিলাম, এটা একটা লোহার দণ্ড, এটা একটা লোহার দণ্ড। এরপরে দুটোকে আমি একইভাবে তাপ দিচ্ছি, একই রকম তাপমাত্রা যদি প্রয়োগ করলাম, কোন ক্ষেত্রে তার প্রসারণটা বেশি হবে? ন্যাচারালি যার প্রাথমিক দৈর্ঘ্যটা বেশি তার প্রসারণটা বেশি হবে, এবং যার কম তার প্রসারণটা কম হবে। যদি আমি ছোট্ট একটা দণ্ড নিয়ে নিতাম, আরো ছোট দণ্ড নিয়ে নিলাম, মনে করো এই দণ্ডটা নিয়ে নিলাম আর একটা বড় দণ্ড নিয়ে নিলাম, দুটোকেই আমি সমানভাবে তাপমাত্রায় উত্তপ্ত করলাম। এটার ক্ষেত্রে যতটুকু প্রসারণ ঘটবে, খুব সামান্য প্রসারণটা করবে, এক্ষেত্রে কিন্তু তার থেকে অনেক বেশি প্রসারণটা ঘটবে। এটা খুব স্বাভাবিক। সুতরাং যখন আমরা একটা দণ্ড নিয়ে নিই এবং তাকে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন এই যে প্রসারণটা, এই প্রসারণের মাপটা কার কার উপর নির্ভর করে সেটা কিন্তু জানা খুব দরকার। মনে করো আমরা একটা প্রাথমিক দৈর্ঘ্য এল মাপের একটা দণ্ড নিয়ে নিলাম। সেই এল মাপের দণ্ডটাকে আমরা কি করলাম? 3 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে দিলাম। তার ইনিশিয়াল যা টেম্পারেচার ছিল তার থেকে আরো 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি দেওয়া হলো, এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার পর তার এক্স বৃদ্ধি হলো। অর্থাৎ আগে তার দৈর্ঘ্য যদি এল থেকে থাকে, তাহলে এখন এক্স আরো বেড়ে গেল। সুতরাং এই ছবির সাহায্যে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে আমাদের এল দৈর্ঘ্য ছিল, তারপরে আমরা হঠাৎ 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হলো, বেশি তাপমাত্রা, আগের যা তাপমাত্রা ছিল তার থেকে আমরা 3 ডিগ্রি এক্সট্রা তাপমাত্রা দিলাম, এবং তারপরে সেটা x ডিগ্রি বাড়লো। সুতরাং এই যে x এর মানটা, এই x এর মানটা নির্ভর করবে ইনিশিয়াল দৈর্ঘ্য l এর উপর। অর্থাৎ যদি আমরা ছোট মাত্রার দণ্ড নেই তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ কম হবে,
যদি বড় দণ্ড নিই তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ বেশি হয়। সুতরাং এই যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা নির্ভর করতে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের উপরে। আর কি জিনিসের উপর নির্ভর করতে পারে এক্স এর মানটা? এই এক্স এর মানটা একটা খুব স্বাভাবিকভাবেই নির্ভর করবে হচ্ছে টি এর উপরে। অর্থাৎ যত বেশি তাপমাত্রা দিব তত এই এক্স এর মানটা বাড়বে। যদি টি এর মানটা 10 হয়, যতটুকু বাড়বে 100 দিলে নিশ্চয়ই তার থেকে বেশি বাড়বে। সুতরাং এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আর এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করে হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা বাড়ানো হলো, কত ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ হলো। ম্যাথমেটিক্সের ভাষায় আমরা লিখতে পারি x is proportional to a into t, এবং এই প্রপোর্শনাল সিম্বলটাকে সরানোর জন্য লেখা হয় x সমান সমান আলফা এল টি। এটা কিন্তু একই জিনিস নয়, মনে রাখবে এই দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে প্রপোর্শনালিটি সিম্বল এবং এটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে কি রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো আবার আমরা উপরে চলে আসছি। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি আলফা সমান কি হবে? আলফা সমান হবে হচ্ছে x বাই এল টি। আলফার ভ্যালু হচ্ছে x বাই এল টি। এটাকে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলি, এবং এই এক্সপ্রেশন থেকে আমরা আলফার ডেফিনিশনটাও বলতে পারি। 1 মিটার কোন একটা ধাতব তারের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে যত প্রসারণ ঘটে সেটাই সেই বস্তুর রৈখিক প্রসারণ গুণাঙ্ক। সুতরাং রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্বন্ধে আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা বের করতে পারি। এবং মনে রাখবে তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও তাই, আয়তন প্রসারণ গুণাঙ্কই বিবেচ্য হয়। সেক্ষেত্রে কোনো রকম রৈখিক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা বিবেচনা করি না, কেননা তরল বা গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।